আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেকে ভালো আছো। করোনা মহামারীর মধ্যে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে তোমাদের ষষ্ঠ সপ্তাহের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টের একটা নমুনা উত্তর তৈরি করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা আমাদের প্রশ্নটি দেখে নিই। দেখতে পাচ্ছ তোমরা প্রশ্নটা, ষষ্ঠ শ্রেণী কৃষি শিক্ষা। এখানে তোমাদের তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন এসেছে। এখান থেকে সৃজনশীল প্রশ্ন একটা আছে, আর একটা সৃজনশীল প্রশ্ন ক এবং খ আছে, এবং 2 নম্বর আর একটা প্রশ্ন আছে। এখানে দেখতে পাচ্ছ মানে দুটাই সৃজনশীল। এখানে একের ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা ক্লাসে আমি একটু বড় করে দেখাই তোমাদের। ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা ক্লাসে মাটি বিষয়ে শিক্ষক বললেন, সব ধরনের ফসল একই মাটিতে চাষ করা সম্ভব নয়। আলু, গম, পাট, তরমুজ, বাদাম, বাঁধাকপি ইত্যাদি ফসলগুলো চাষের জন্য ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের মাটি প্রয়োজন হয়। শিক্ষক আরও বললেন, এমন এক ধরনের মাটি আছে যার অর্ধেক বালিকণা আর অর্ধেক পলিকণা ও কাদাযুক্ত হয়। এখানে ক খ দুটা প্রশ্ন। ক নম্বর প্রশ্নে কি বলেছে? উদ্দীপকের প্রদত্ত ফসলগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি করো। অর্থাৎ তোমার এখানে দেখতে পাচ্ছ উদ্দীপকের যে ফসলগুলোর নাম বলেছে, আলু, গম, পাট, তরমুজ, বাদাম, বাঁধাকপি, এগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি করতে বলছে। আর খ নম্বর বলছে, শিক্ষকের শেষ মন্তব্যটি কোন মাটিকে নির্দেশ করে? ব্যাখ্যাপূর্বক ধান চাষের জন্য এই মাটি উপযোগী কিনা যুক্তি দাও। তাহলে শিক্ষকের শেষ মন্তব্যটি কোন মাটিকে নির্দেশ করে? শিক্ষকের শেষ মন্তব্যটি কি ছিল? এমন এক ধরনের মাটি আছে যার অর্ধেক বালিকণা আর অর্ধেক পলিকণা ও কাদাযুক্ত হয়। ঠিক আছে, তাহলে এটা কোন মাটিকে নির্দেশ করে? আচ্ছা, আমরা ক এবং খর উত্তর দেখি, তারপরে 2 নম্বর উত্তরটা পরে দেখতেছি। হ্যাঁ, চলো আমরা একটা নমুনা উত্তর তৈরি করেছি। ক নম্বর প্রশ্ন ছিল, দেখো এখানে যে মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি, কোন মাটিতে কোন ধরনের ফসল হয়? দেখো, বেলে মাটিতে আলু, তরমুজ, বাদাম এগুলো হয়। দোআঁশ মাটিতে হয় গম, আলু, তরমুজ, বাদাম, পাট, বাঁধাকপি হয়। আর এঁটেল মাটিতে পাট ও বাঁধাকপি হয়। ঠিক আছে, তাহলে এরকম একটা ছক তোমরা তৈরি করে দেবে, আশা করি আর সমস্যা হবে না। তো এরপরে চলো আমরা খ নম্বর প্রশ্নের উত্তর যাই। শিক্ষকের শেষ মন্তব্যটি পলি দোআঁশ মাটিকে নির্দেশ করে। পলি দোআঁশ মাটি, হ্যাঁ, অর্থাৎ দোআঁশ মাটির 3টা ভাগ আছে, তার মধ্যে একটা ভাগ হলো পলি দোআঁশ মাটি। ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম। ফসল উৎপাদন মাটির বৈশিষ্ট্যের উপর পুরোপুরি নির্ভরশীল। মাটি হচ্ছে পানি ও পুষ্টির প্রাকৃতিক উৎস। সব মাটিতে সব ফসল জন্মায় না। পলি মাটি এবং নদীর অববাহিকায় উর্বর বেলে মাটি ধান চাষের জন্য সবচেয়ে উপযুক্ত। ধান চাষের জন্য উপযুক্ত মাটি হচ্ছে বেলে মাটি আর হচ্ছে পলি মাটি। ওকে, কিন্তু শিক্ষক যে মাটির কথা বলছে সেটা কোন মাটি? পলি দোআঁশ মাটির কথা বলেছে। তবে এ ফসলটি বহুমুখী এবং ধান মিশ্র জমিতে বা দোআঁশ এবং এঁটেল মাটিতেও যথেষ্ট পরিমাণে পানি ও সার পাওয়া সাপেক্ষে চাষ করা সম্ভব হয়। আচ্ছা, ধান চাষের জন্য দোআঁশ মাটি সম্পূর্ণ উপযোগী নয়, কেননা কঙ্কর ও বেলে মাটি ছাড়া সব মাটি ধান চাষের জন্য উপযোগী। এঁটেল দোআঁশ মাটি ধান চাষের জন্য খুবই ভালো। নদ নদীর অববাহিকা ও হাওর বাওয়ার এলাকা যেখানে পলি জমে সেখানেও ধান ভালো হয়। প্রকারভেদেও উঁচু, মাঝারি, নিচু সব জমিতে ধানের চাষ করা যায়। যেমন নিচু জমিতে বোরো ও জলি আমন চাষ করা যায়। মাটির অম্লাত্মক থেকে নিরপেক্ষ অবস্থা ধান চাষের জন্য অনুকূল। মাটিতে জৈব পদার্থ কম হলে কম্পোস্ট সার ব্যবহার করে জৈব পদার্থের মাত্রা বাড়ানো যায়। মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক, সালফার ইত্যাদির মাত্রা নির্ধারণ করে প্রয়োজনীয় সার ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায়। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে উপরোক্ত গুণাগুণ যেহেতু পলি দোআঁশ মাটিতে বিদ্যমান নেই, তাই এই মাটি ধান চাষের জন্য উপযুক্ত নয়। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে চলো আমরা একটু 2 নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নেই। 2 নম্বর প্রশ্নটা কি ছিল, আমরা প্রশ্নটা একটু দেখে আসি। আচ্ছা, প্রশ্নটা কি ছিল এরকম, দেখো, তোমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, শাকসবজি ও মশলা জাতীয় ফসলের 5টি করে তালিকা তৈরি করতে বলছে। মানে তোমার এলাকায় যেগুলো হয় এবং এগুলো অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করতে বলছে। ওকে, তাহলে চলো আমরা একটু প্রশ্নটা দেখে নিই। দেখো, আমার এলাকায় যেগুলো হয় ফল, কি ফল হয়? আম হয়, কাঁঠাল হয়, লিচু, পেয়ারা, কুল, বেল ইত্যাদি। কুল মানে কি? বড়ই ফল যেটাকে বলা হয়। হ্যাঁ, আচ্ছা, 2 নম্বরে শাকসবজির মধ্যে কি হয়? গোল আলু, বেগুন, টমেটো, সিম, লাউ, পালং শাক ইত্যাদি। মশলার মধ্যে কি হয়? মরিচ, পেঁয়াজ, আদা, হলুদ ইত্যাদি। আর ফুলের মধ্যে কি হয়? গাঁদা ফুল, গোলাপ, জবা, টগর, বেলি, কসমস, ডালিয়া ইত্যাদি ফুল হয়। নিচে কয়েকটা আমরা ছবি দিয়েছি, তোমরা এগুলো সবাই চেনো। তো চলো, এগুলোর অর্থনৈতিক গুরুত্ব আমাদের লিখতে বলেছে। তালিকা আমরা লিখলাম, এবার বলছে অর্থনৈতিক গুরুত্ব কী।
আচ্ছা, অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে দেশে বিদেশে উদ্যান ফসলের ব্যাপক চাহিদা রয়েছে। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে আমরা শাকসবজি, ফল, ফুল, ফসল থেকে বেশি লাভ করতে পারি। অন্যদিকে উদ্যান ফসল চাষাবাদে নিবিড় পরিচর্যার প্রয়োজন হয়। উৎপাদন থেকে বাজারজাতকরণ প্রতিটি স্তরে অধিক পুঁজি, শ্রম ও প্রযুক্তির দরকার হয়। এতে করে সারা বছর কাজের সুযোগ সৃষ্টি হয়। ফলে বেকার সমস্যা দূর করা যায়। তাছাড়া আম, আনারস, টমেটো, পেয়ারা, লিচু, আলু, কলা ইত্যাদি ফল ও সবজি প্রক্রিয়াজাত করে জ্যাম, জেলি, আচার, জুস, সস, চিপস তৈরি করে বেশি দামে বিক্রি করা যায়। এসব তৈরির জন্য ছোট ও মাঝারি শিল্প গড়ে তোলা যায়। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর, কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টের উত্তর। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।